আ যেন খুব উঁচু কোনো জায়গা থেকে কেউ পড়ে গেল। আঁতকে ওঠে জাহ্নবী। ফোনটা হাত থেকে পড়ে যায় তার। সুলেখা, সুলেখা কোথায়? জাহ্নবী ছুটে বাইরে চলে যায় আর গিয়ে যা দেখে তাতে তার হৃৎপিণ্ড বের হয়ে আসতে চাইছে আতঙ্কে। দেখে সুলেখা আর বাকি মেয়েরা হোস্টেলের নিচে দাঁড়িয়ে একজোট হয়ে কি একটা ঘিরে রয়েছে তারা। জাহ্নবী দ্রুত সিঁড়ি দিয়ে নেমে দেখে সেই জিনিসটাকে ঘিরে গোটা হোস্টেলের জটলা। সেটা হোস্টেলের একটা মেয়ে সীমার লাশ। সে সম্ভবত ছাদ থেকে পড়ে মারা গেছে। কখন পড়েছে কেউই বুঝতে পারেনি। হঠাৎ কিছু একটা মনে হতেই সিকিউরিটি গার্ড বাইরে এসে চিৎকার করে ওঠে, খুন খুন বলে। শম্পা ম্যাডাম বলেন, কি করে ও পড়ে গেল অত উঁচু ছাদ থেকে? কেউ খেয়াল করলো না? এ কি করে সম্ভব? এত বড় একটা হোস্টেলের এতজনের মধ্যে কেউই খেয়াল করেনি? পুলিশকে খবর দাও শিগগিরই। আমি জানি এতে আমাদের হোস্টেল নিয়েও টানাটানি চলবে, কিন্তু একটা মেয়ের প্রাণের থেকে তো হোস্টেলের দাম বেশি হতে পারে না। রেখা ম্যাডাম বলে, তুমি কি বলছো শম্পা? একবার যদি এইসব জানাজানি হয় তাহলে আমাদের কনস্ট্রাকশনের দোষ দেবে সবাই। কেউ ভর্তি হতে আসবে ভেবেছো এখানে? নানা রকম আলোচনা হচ্ছে সেই জটলার মধ্যে, কিন্তু জাহ্নবীর বুক ভয়ে কাঁপছে। সে সকলের আলোচনার মাঝে দেখে দূরে কি যেন একটা ছায়া মতো দাঁড়িয়ে। জাহ্নবী মন দিয়ে তাকাতেই সরে গেল হঠাৎ করে। কিরে জাহ্নবী, কি হয়েছে তোর? কি দেখছিস তুই ওভাবে? জাহ্নবীকে ঠেলা দিয়ে বলল সুলেখা। থতমত খেয়ে জাহ্নবী বলে, ওই কিছু না তো, কিছু হয়নি আমার। সে ছুটে নিজের ঘরে চলে আসে। থরথর করে কাঁপছে সে এক অজানা আতঙ্কে। ওই নাম্বারটাতে সে ফোন করবে আবার। ডায়াল বাটন ক্লিক করতেই ফোনটা কেটে যায়। মনে দ্বন্দ্ব চলছে, এটা কি হ্যাকারদের কাজ? কিন্তু ওই আর্তনাদ। গলা শুকিয়ে যাচ্ছে, জল খেলো সে। না, এখানে থাকা ঠিক হবে না একা একা। সে আবার নিচে চলে গেল। সুলেখা বলে, তোর কি হয়েছে বলতো জাহ্নবী? বেশ কিছুক্ষণ ধরে তোকে খুব অন্যমনস্ক লাগছে। তুই কি সীমার আকস্মিক মৃত্যুতে এরকম কিছু ভাবছিস নাকি? সঠিক পয়েন্ট পেতেই কথা ঘোরাতে আরও সুবিধা হলো দেখে জাহ্নবী বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ সুলেখা, তুই ঠিক বলেছিস। আমি সীমার ব্যাপারটা নিয়েই ভাবছিলাম আসলে। হ্যাঁ রে, কী করে যে এসব হলো আর কি থেকেই বা কি হলো কেউ বুঝতে পারছে না। টের পর্যন্ত পাইনি। খুব অবাক লাগছে, বিশ্বাস কর। ততক্ষণে পুলিশের খবর দেওয়া হয়ে গেছে। পুলিশ তাড়াতাড়ি এসে নিজেদের কাজ শুরু করে দিয়েছে আর ডেড বডিটা নিয়ে গেছে পোস্টমর্টমে। সবারই একটা প্রশ্ন, মেয়েটা ছাদ থেকে এভাবে পড়ে গেল আর কেউই তা টের পেল না? কিন্তু জাহ্নবীর মন ও মস্তিষ্কে আতঙ্ক মিশ্রিত দুশ্চিন্তা ভর করছে। রাতে আর এই ঘটনা ঘটার পর কারোরই ঘুম হয় না। সবার মন নয় চিন্তিত নয় ব্যথিত, কিন্তু জাহ্নবীর মন আতঙ্কিত। ওই আর্তনাদটা কি তাহলে নিঃশব্দে সবার অলক্ষ্যে ছাদ থেকে পড়ে যাওয়া সীমার ছিল? আগে ভাগে জানান দিচ্ছিল ওই নাম্বার। দুর্ঘটনার রেশ কাটে আস্তে আস্তে। তবে কি করে হঠাৎ এভাবে সীমা ছাদ থেকে পড়ে গেল, তার উত্তর কেউ বের করতে পারে না। অনেকগুলো দিন কেটে গেছে ওই ঘটনার পর, আর তারপর ঘটে আর একটা অদ্ভুত অলৌকিক ঘটনা। সীমার আকস্মিক মৃত্যুর রেশ 3 দিনে মোটামুটি কেটে গেছে। সবাই নিজেদের মতো আবার যে যার কাজে ব্যস্ত হয়ে উঠেছে। জাহ্নবী আর সুলেখাও তৈরি হচ্ছে কলেজের উদ্দেশ্যে রওনা দিতে। কলেজ শেষ ততক্ষণে সবাই যে যার মতো বেরিয়ে পড়েছে। তখন বিকেলের মেঘলা আকাশ, চারিদিকটা প্রাকৃতিকভাবে অন্ধকার লাগলেও জাহ্নবীর কাছে যেন অস্বাভাবিক অন্ধকার লাগছে। সবাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির দিকে রওনা দেয়, কারণ বৃষ্টি নামার সম্ভাবনা আছে। জাহ্নবী কি যেন ভাবছে দেখে সুলেখা বলে, এই জাহ্নবী, কি ভাবছিস তুই? আরে তাড়াতাড়ি চল, বৃষ্টি নামলে তো পুরো শেষ। বলতে বলতে জল খাওয়ার উদ্বেগ হয় সুলেখার। সে ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খেতে যাবে, ঠিক তখনই জাহ্নবীর চোখ বড় বড় হয়ে যায়। সে দেখে সুলেখার বোতলে জল নয়, রক্ত। জাহ্নবী হ্যাঁচকা টানে ছুঁড়ে ফেলে দেয় বোতলটা। বন্ধুর এই হেন আচরণ দেখে ঘাবড়ে যায় সুলেখা। বলে, এই জাহ্নবী, তুই আমার জলের বোতলটা ওভাবে ফেলে দিলি কেন? আমি তো জল খেতে যাচ্ছিলাম। জল? কি বলছিস? তোর খেয়াল আছে ওতে রক্ত ছিল? হোয়াট? কি যাতা বলছিস তুই? জলের বোতলে রক্ত কোথা থেকে আসবে? সুলেখার কথা কানে যায় না জাহ্নবীর। হ্যালো হ্যালো, তোর কি মাথা টাথা খারাপ হলো না কি রে? বেশ কয়েকদিন ধরে তোর মধ্যে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করছি। কি হয়েছে বলতো? জাহ্নবী শেয়ার শেয়ার টের পাচ্ছে যে ওই আননোন নম্বর থেকে ফোন করার পর থেকেই তার সাথে অদ্ভুত কিছু না কিছু ঘটে চলেছে। না, আজ বের করতেই হবে ওই নাম্বারটার রহস্য কি। কেন ওই নাম্বারটাতে লেখা
নেভার কল দিস নাম্বার, জানতেই হবে। সুলেখা খুব বিরক্ত হয় জাহ্নবীর উপর। হোস্টেলে ফিরে সব কাজ শেষ করতে করতে একসময় রাত নামে, আর তার সাথে আসে এক ভয়ঙ্কর ঘটনা। জাহ্নবী আজ পীযূষের সাথে তেমন কথা বলেনি, তার জ্ঞান শুধু ওই নাম্বারটাকে নিয়ে। রাত বাড়ছে, একটা একটা করে ঘন্টা পড়ছে। গভীর রাত, সুলেখা বেঘোরে ঘুমোচ্ছে। জাহ্নবী ফোনটা নিয়ে নাম্বারটাতে ফোন করতে যাবে, হঠাৎ দেখে নাম্বারটা থেকেই ফোন আসছে। জাহ্নবীর গলা শুকিয়ে যায়। সে ফোনটা ওকে করে হ্যালো বলে, কিন্তু কোনো শব্দ পায় না শুনতে। হ্যালো, কে বলছেন বলুন, আমি কিন্তু আপনার নম্বর পুলিশের কাছে দেব। কোনো উত্তর নেই। জাহ্নবীর প্রচণ্ড রকমের রাগ হয়। সে কলটা কেটে দেয় আর ফোন সুইচ অফ করে দেয়। চোখের সামনে ভেসে উঠেছে নাম্বারটা থেকে ফোন। না, ভয় পেলে তো চলবে না, এটা পুলিশে দিতেই হবে। কোনো রকমে রাতটা কাটলো। পরের দিন সে সুলেখাকে সব ঘটনা বলে এবং দুজনে খুব গোপনে থানায় যায়। সমস্ত বিবরণ দেয় ঘটনার। পুলিশ অফিসারকেও গোপনে তদন্ত চালানোর সিদ্ধান্তের কথা জানায় জাহ্নবী। কিন্তু এক দুর্বিষহ ভবিষ্যৎ অপেক্ষা করছিল জাহ্নবীর জন্য। যখন পুলিশ অফিসার এই ব্যাপারটা নিয়ে তদন্ত চালানোর কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখন তিনি আকস্মিক দুর্ঘটনায় মারা যান। রাতে এইসব ভাবছে, হঠাৎ ঘরের লাইটগুলো অফ অন হতে থাকে, চিরচির করে শব্দ হতে থাকে, আর তারপর গোটা ঘর অন্ধকার। সুলেখা কোথায়? জাহ্নবী আপন মনে ভয়ার্ত হয়ে বলতেই খেয়াল করে সুলেখা তার সামনেই দাঁড়িয়ে, কিন্তু তার গলা টিপে রয়েছে আর বলছে, কি ভেবেছো আমার রহস্যের সমাধান করবে পুলিশের কাছে গিয়ে? বেশি বাড়াবাড়ি করলে তোমাকে একদম শেষ করে দিব, ওই অফিসারের মতো। ছাড় আমায় সুলেখা, ছাড়! আর্তনাদ করে ওঠে জাহ্নবী। কে সুলেখা? আমি সুলেখা নয়। আমার রহস্য সমাধান যে করবে সেই মরবে বলে দিলাম। আমার ফোন আসলে যদি কারো সমাধান বের করার খুব দরকার পড়ে, তাহলে তার কপালে মৃত্যুই অপেক্ষা করবে, মনে থাকে যেন। এরপর প্রায় প্রতিদিনই জাহ্নবীর সাথে কিছু না কিছু অদ্ভুত ভয়ঙ্কর কিছু ঘটতেই থাকত, আর সুলেখাকেও একটু ভয় পেত ওই ঘটনার পর থেকে। এরপর সে ঠিক করে পুরো ফোনটাকেই সে বিদায় করবে। যেই ভাবা সেই কাজ, কিন্তু সেই কাজটা জাহ্নবী যতবার করতে যায় ততবারই বাধা পায়, তাই কিছুতেই জাহ্নবীর চেষ্টা সফল হয় না। এমনই একদিন সে শুয়ে শুয়ে ভাবছে কিভাবে ফোনটাকে শেষ করা যায়। হঠাৎ সেই ভুতুরে নাম্বার থেকে ফোন আসে। তবে আজ সুলেখার কি হয়েছে তা জানে না। জাহ্নবীর ফোন আসতেই খুব রেগে গেল, আর ফোনের স্ক্রিনে দেখলো সেই নাম্বারটা, যেটা নিয়ে জাহ্নবীর এত প্যানিক। রোজ দেখছি এই একই নম্বর থেকে ফোন আসছে। ফোনটা যদি তুই না ধরিস তাহলে আজ আমিই ধরবো। না না সুলেখা, তুই ওই ফোনটা ধরিস না। না, আমি আর সহ্য করতে পারছি না। রোজ রোজ এই একই রোজ নামচা আর ভালো লাগছে না আমার। আমি আজ ফোনটা ধরবো। আর তোরা তো কিসের ভয় রে? তুই তো ফোনটা ধরতে পারিস। তা না করে সেই কখন থেকে দেখছি কেমন ভয়ে কুকিয়ে উঠিস, নয়তো প্যানিক করিস এই নম্বরটা থেকে ফোন এসেছে দেখলেই। আজ তো তোর ওই ভূতের সাথে আমি কথা বলবোই। পরদিন জাহ্নবীর আধমরা দেহ আর সুলেখার মৃতদেহ এক ঘর থেকে পায় সবাই। জাহ্নবীকে সবকিছু জিজ্ঞাসা করা হলে খেয়াল করে সে বোবা হয়ে গেছে। সে অনেক কিছু আকার ইঙ্গিতে বোঝাতে চাইছে, কিন্তু কেউই বুঝতে পারে না। অবশেষে সবাই তার আচার আচরণের জন্য স্মৃতি বিভ্রম হয়েছে ভেবে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে জাহ্নবীর কানের কাছে এখনও একটা কথাই বাজছে, আমার রহস্যের যে সমাধান করবে সেই মরবে, বলে দিলাম। তাই নেভার শেয়ার হোয়াট ইউ স। তো বন্ধুরা, গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।